নন্দিনী আজ সারাদিনই বাড়ির বাইরে, তাই অশোকবাবুর ও আশাদেবীর মনটা ভালো নেই। খুবই মনটা উতলা। খাওয়া দাওয়া করতেও ইচ্ছা লাগেনি। মেয়েটার জন্য বড়ই চিন্তা হচ্ছিল। তাই কলিং বেলের আওয়াজ হতেই অশোকবাবু এক ছুটে গিয়ে দরজা খোলেন। ভাবেন এই বুঝি আমাদের নন্টিমা এলেন। মেসোমশাই কেমন আছেন বলেই পায়ে হাত দিয়ে প্রণাম অর্ঘ্যর। ভালো আছি বাবা, ঘরে এসো। MBA পাশ করা অর্ঘ্য নন্দিনীর বাবার মুখ দেখে বেশ বুঝতে পারল যে কোনো কারণেই হোক ওনার আজ মুড অফ। মাসিমা, আজ আমি এসেছি আপনার হাতে রান্না খেতে। কথাটা বলা মাত্রই অর্ঘ্যর চোখ পড়ল সোজা অশ্রুর ফটোর দিকে। থমকে দাঁড়িয়ে যেতে শাড়ির আঁচলের এক কোণা দিয়ে চোখের জল মুছতে মুছতে আশাদেবী পাশের ঘর থেকে বেরিয়ে এসে বলেন, বসো, চা করি। অর্ঘ্য বেশ বুঝতে পারল যে এই বাড়িতে আবহাওয়া তেমন অনুকূল নয়। আবেগের বড়ই অভাব। অশোকবাবুর থমথমে মুখের দিকে তাকিয়ে একটু শঙ্কিত মনেই অর্ঘ্য জিজ্ঞাসা করল, নন্দিনী কোথায়? অশোকবাবু একটু ঢোক গিলে বলেন, বলল তো সিনেমা দেখতে যাচ্ছি। ও আচ্ছা, তাই হয়তো ফোন শুনতে পাচ্ছে না। অর্ঘ্য বলে। মাসিমা চা করে আনার সময়টুকুর ফাঁকে নানান প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো অর্ঘ্যর। এটা ঠিক যে একজন অফিস কলিগের আজ মৃত্যুদিন, কিন্তু তার জন্য নন্দিনীদের বাড়িতে অশ্রুর বিশাল ফটোর ওপরে মালা ঝোলানো কেন? তার উপর বাড়ির পরিবেশ খুবই থমথমে। উচ্ছ্বাসের বড়ই অভাব। মাথা নিচু করে এক মনে কথাগুলো চিন্তা করতে করতেই মাসিমা গরম চা নিয়ে হাজির। মুখে আর কোনো কথা নেই। তাড়াতাড়ি চা শেষ করে অর্ঘ্য বলে, আজ চলি। এরপর কোনো একদিন এসে আপনার হাতে রান্না খেয়ে যাব। আজ একটু তাড়া আছে। মাসিমা মেসোমশাই কেউ আজ আর জোর জবরদস্তি করলেন না, শুধু বললেন, এসো কিন্তু। নন্দিনীদের বাড়ি থেকে বেরিয়ে অর্ঘ্য চলে এলো একটা পার্কে। বসেই মোবাইল ফোনে ফোন মেলায় নন্দিনীকে। ঘড়ির কাঁটা তখন প্রায় বিকাল 3টের ঘরে। রিংটোন বেজেই চলে, ফোন আর তোলে না। মনটা আজ বড়ই উদাস। খালি ভাবতে লাগলো যে তাহলে নন্দিনী যে কথা বলতে চাইছিল, জানি না হয়তো হলেও। আর ভাবতে ভালো লাগছে না। আপন মনে অর্ঘ্য বিড়বিড় করতে ওর মেসের পথে পা বাড়ায়। পরের দিন সকাল সকাল অফিস চলে আসে অর্ঘ্য। বলাই বাহুল্য কাজের তাড়ায় না মিলনের প্রবল হাতছানিতে। কিন্তু কোথায় তার প্রেমিকা? এখন সকাল 11টা। ফোন করে করে হয়রান হয়ে গেছে, খালি সুইচ অফ বলছে। এরকম তো আগে কখনো ঘটেনি। একরাশ বিরক্তি চিন্তায় সোজা চলে এলো ডক্টর ঘোষের কেবিনে। স্যার, নন্দিনী আজও অফিসে আসেনি তো? এনি প্রবলেম? ডক্টর ঘোষের উত্তর। অর্ঘ্য বলে, না অনেক কাজ জমে যাচ্ছে তো, পরে একসাথে এতগুলো ফাইল আপডেট করতে অসুবিধা হবে। ওকে। ডক্টর ঘোষ খুব মোটা গলায় কৃত্রিমভাবে বলেন, তুমি এক কাজ করো, তুমি প্রয়োজনীয় কিছু ফাইল নন্দিনীর টেবিল থেকে বের করে কাজ শুরু করে দাও, ঠিক আছে? সম্পূর্ণ হতাশ হয়ে অর্ঘ্য দ্রুত গতিতে কেবিন থেকে বেরিয়ে এসে নিজের চেয়ারে এসে বসে পড়ে। বিড়বিড় করে বলে, এ শালা প্রেমে বড় জ্বালা। খানিকক্ষণ বাদে একটা ফাইল বার করে চোখ মেলাতেই অর্ঘ্যর মোবাইলে বেজে ওঠে রিংটোন। আজই এসেছি বধূ হে, সঙ্গে নন্দিনীর হাসি মুখের ছবি। কেন কে জানে নন্দিনীর ছবির দিকে তাকাতে তাকাতে কল রিসিভ করতেই ভুলে যাচ্ছিল। বেশ খানিকক্ষণ পরে ঘোর কাটতে বলে, বলো কি খবর? শরীর সুস্থ তো? একদমই কথাগুলো বলে গেল। এক লহমাতে ধুয়ে মুছে গেল অর্ঘ্যর সমস্ত রাগ অভিমান। নিজেই অবাক হয়, মুহূর্তের জন্য ভাবে, তবে কি এটাই সেই আরে থামলে তো উত্তর দেব। আমি ঠিক আছি। কালকে এক বিশেষ কাজ থাকায় অফিসেও যেতে পারিনি, আর তোমাকেও ফোন করতে পারিনি। আর অনেক রাত্রি হয়ে গেছিল বাড়ি ফিরতে। খুব ক্লান্ত থাকায় এসেই শুয়ে পড়েছিলাম। ফোনে চার্জ শেষ হয়ে যাওয়াতে ফোন বন্ধ হয়ে গেছিল। সকালবেলায় ফোন চার্জে লাগিয়ে দেখি তোমার 10খানা মিসড কল। এই তুমি রাগ করনি তো? পাগল না মাথা খারাপ? রাগ অভিমান করার উপায় আছে? আমি যে প্রেমের পথের পথিক, হারাতে চাই না আমার চোখের মণিকে। অর্ঘ্য থামতেই নন্দিনী হেসে বলে, ও তাই? যাক, তবু ভালো। এই শোনো না, ডক্টর ঘোষ কিছু বলছিলেন আমার সম্বন্ধে। নন্দিনী চুপ হতেই, তোমাকে কি দেবেন জানি না, আমায় দিয়েছেন একটা মস্ত লম্বা আছলা বাঁশ। হেসে অর্ঘ্য উত্তর দেয়। এবার অর্ঘ্য চুপ হতেই ওপাশ থেকে ভেসে এলো নন্দিনীর সেই প্রাণ খোলা হাসি। কেন গো? বলেন কি না, তোমার বাকি কাজ আমাকে সারতে হবে।
দূর প্রান্ত থেকে আবারও ভেসে আসে নন্দিনীর ওই হাসি। নন্দিনী বলে, তা তো উনি ঠিকই বলেছেন। জীবনের চলার পথে যখন সমস্ত কাজ আমাদের ভাগ করে নিতেই হবে, তখন এই সামান্য কয়েকটা পেন্ডিং ফাইল কি এমন বড় জিনিস? অর্ঘ্য কিছুটা থতমত খেয়ে উত্তর করে, তা বটে, তা বটে। তো ম্যাম, কালকে কি অফিসে আমাদের পুনর্মিলন হবে? নন্দিনী খুব সুন্দর মনের উত্তর, শিওর, ঠিক সকাল 10টায়, বলেই ফোন কেটে দেয়। এরপর কেটে গেছে বেশ কয়েকটি দিন। নন্দিনী আবদার করে যে কোথাও একটু দূরে ঘুরে এলে হয় না। তাই অর্ঘ্যর প্ল্যান মাফিক ঠিক হয় 3 দিনের জন্য ওরা যাবে দাঁড়ভাঙা অর্ঘ্যদের বাড়ি। ফোনে মাঝে মধ্যে কথা হলেও অর্ঘ্যর মা বাবাই প্রথম নন্দিনীকে কাছ থেকে দেখবে। ডক্টর ঘোষের কাছ থেকে অনুমতি নিয়ে ওরা তৈরি দাঁড়ভাঙা অর্ঘ্যদের বাড়ি যাওয়ার জন্য। তবে ডক্টর ঘোষের শর্ত একটাই, যে 3 দিনের আগে অফিসে ঢুকলে দুজনকেই একসাথে অফিস থেকে বের করে দেওয়া হবে। এরপর একদিন ওরা পৌঁছে গেল ট্রেন যোগে দাঁড়ভাঙা। যেতে যেতে কত হাসি ঠাট্টা ও মজা। নন্দিনী বেশ বুঝতে পারে যে সময়ের সাথে আজ ধীরে ধীরে অশ্রু অনেকটাই তার স্মৃতির পাতা থেকে হারিয়ে যাচ্ছে। ওরা আসবে শুনে অর্ঘ্যর মা কমলা দেবী নানান রকম খাবার রান্না করেছেন। নন্দিনীকে দেখা মাত্রই বলেন, আমি জানি অর্ঘ্যর পছন্দ কখনো খারাপ হতে পারে না, ও সত্যিই আমাদের ঘরের লক্ষ্মী। সব কিছু ঠিক চলাতেও নন্দিনীর মনে একটু উচ্ছ্বাসের অভাব, খালি ভাবে এ যেন তার জীবন চিত্রর রিপিট টেলিকাস্ট হচ্ছে। এই তো প্রায় 1.5 বছর আগে নন্দিনীকে দেখে অশ্রুর মাও একই কথা বলেছিলেন। যাই হোক, নন্দিনী এই মুহূর্তে তার নিজের মনটাকে শক্ত করে স্বাভাবিক হতে চাইছে। অর্ঘ্য নন্দিনীকে সাথে করে ওদের বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। বেশ বড় বাড়ি ও সাজানো গোছানো। অর্ঘ্যর বাবা ও মা নন্দিনীর রূপে গুণে একদম যাকে বলে বোল্ড আউট। কোথা দিয়ে যে 3 দিন কেটে গেল বোঝাই গেল না। নন্দিনীকে কাছে টেনে নিয়ে কপালে একটা চুমু খেয়ে কমলা দেবী বলেন, এই শোনো, আমি কিন্তু তোমাদের বিয়েটা এই সামনের অঘ্রাণেই দেব। আমি পুরুত মশাইকে ডেকে ইতিমধ্যেই একটা ভালো দিন ঠিক করে রেখেছি। ট্রেনের সময় এগিয়ে আসছে দেখে সামান্য বিরক্তিকর ছলে অর্ঘ্যর বাবা বলেন, আরে বাবা, সে পরে হবেক্ষণ, এখন ওদের যেতে দাও। আর দেরি করলে সারা রাত স্টেশনেই কাটাতে হবে। ট্রেনে চেপে পড়ল দুজনেই। হু হু শব্দে ট্রেন ছুটে চলেছে। নন্দিনী অর্ঘ্যর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আর অর্ঘ্যর হাতের আঙুল বিচরণ করে নন্দিনীর রেশমি কালো চুলের অন্দরে। এক পরম তৃপ্তি অনুভব করে অর্ঘ্য। এই ভাবতে ভাবতে এই চোখে ঘুম আসে দুজনের। হাওড়া স্টেশন আসতে আর বড়জোর 8 ঘন্টা বাকি। বলবো না করে অর্ঘ্য কিছুতেই আর কথাটা চেপে রাখতে পারল না। এদিক ওদিক নানান কথা হতেই অর্ঘ্য অত্যন্ত বিনীতভাবে নন্দিনীর কাছে জানতে চায় অশ্রুর সঙ্গে তাদের সম্পর্কটা। ব্যাস, শান্ত স্নিগ্ধ কোমল স্বভাবে নন্দিনী অর্ঘ্যর কোল ছেড়ে হঠাৎই বসে পড়ে কয়েক সেকেন্ডের জন্য এক দৃষ্টে অর্ঘ্যর দিকে তাকিয়ে। তারপর ট্রেনের কামরার সবাইকে স্তম্ভিত করে প্রচণ্ড শব্দে কান্নায় ভেঙে পড়ে। ট্রেনের সমস্ত লোক কিছুটা হলেও স্তম্ভিত হয়ে যায়। যারা এতটা রাস্তা মধুর প্রেমালাপে মত্ত ছিল, কি এমন ঘটল যে মেয়েটির এত কান্না এলো? এক প্রচণ্ড অস্বস্তিকর পরিবেশে পড়ল অর্ঘ্য। নন্দিনী এত কাঁদছে যে তার কোনো রকম অনুনয় বিনয় কানেই ঢুকছে না। এর কিছু পরে অর্ঘ্যর কোলে সহসা মাথা রেখে অজ্ঞান হয়ে গেল। রেলের সরকারি অফিসারদের বদান্যতায় ডাক্তার দেখানোর পরে অ্যাম্বুলেন্সে চেপে ওরা ফিরে এলো নন্দিনীদের বাড়িতে। আজ 2 দিন হলো নন্দিনী অফিসে আসছে না, যদিও পরশুদিন ফোন করাতে ওর মা জানিয়েছিলেন যে এখন নন্দিনী একটু ভালো আছে। তবে ডাক্তারবাবু বলেছিলেন যে রক্তচাপ অনিয়মিতভাবে ওপর নিচে হওয়াতে পুরো সুস্থ হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। নন্দিনীর বাবা ডক্টর ঘোষকে সেটা ফোনে জানিয়েও দিয়েছেন, আর এটাও বলেছেন যে অর্ঘ্যকে বিশেষ কিছু না জানাতে। অর্ঘ্যর মনটাও তাই ভালো নেই। খালি মনে মনে ভাবছে কি দরকার ছিল এই অসময়ে অশ্রুর ব্যাপারে জিজ্ঞাসা করার। যখন সে এতটাই নন্দিনীকে ভালোবাসে, তখন এই প্রশ্নটা বিয়ে হয়ে যাবার পরেও কখনো সে করতে পারত। মারাত্মক ভুল হয়ে গেছে। অর্ঘ্য ভাবল ফোন করে একবার নন্দিনীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু নন্দিনীর ফোনটা সুইচ অফ বলছে। অর্ঘ্য অবাক হয়ে গেল। কাজে একদম তার মন লাগছে না। খারাপও লাগছে এই ভেবে যে সে 1 ঘন্টা হয়ে গেছে অফিসে এসেছে, অথচ এখনো পর্যন্ত একটা ফাইলের পাতাও উল্টে দেখেনি। কান মাথা গরম হয়ে উঠছে। খালি ভাবছে এই বুঝি ডক্টর ঘোষের ফোন এলো। ওয়াশরুমে ঢুকে গেল চোখে মুখে জল দিতে। আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠল। চোখে মুখে পরিষ্কার ক্লান্তির ছাপ। 2 রাত্রি ভালো করে ঘুম হয়নি বলে, কিন্তু চোখে মুখে সামান্য জলের ঝাপটা দিতে একটু হলেও আরাম লাগছে।
কিছুক্ষণ বাদেই রুমাল দিয়ে চোখ মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের টেবিলের কাছে আসে। তার টেবিলের সামনে দাঁড়িয়ে কুরিয়ার পোস্টের ডেলিভারি ম্যান। রোজই এইরকম অফিসিয়াল চিঠি অনেক আসে তার কাছে, তাই রোজকার মতনই চোখ বন্ধ করে ডেলিভারি খাতায় সই করার সময় নামটা দেখা মাত্রই সইটার পুরো করা হলো না। চিঠিটা এসেছে নন্দিনীর কাছ থেকে। হঠাৎ দুশ্চিন্তায় তার মাথাটা ঘুরে গেল। সইটা পুরো না হওয়াতে ডেলিভারি ম্যান বলেন, সইটা করে আমায় ছেড়ে দিন না স্যার। সই করে দিতেই ডেলিভারি ম্যানের প্রস্থান। খুব সময় নিয়ে কচেনা ভয়ে আস্তে আস্তে খাম থেকে চিঠি বার করে পড়তে শুরু করে। প্রিয় অর্ঘ্য, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, যেদিন তুমি আমার আসল পরিচয় জানতে পারবে সেদিন হয়তো তুমি আমাকে তোমার জীবন থেকে দূরে ঠেলে সরিয়ে দেবে। আর এই জন্যই আমি আমাদের সম্পর্কের শুরুতেই আসল সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে কোনোদিনও তা বলতে দাওনি। বারবার তুমি আমাকে নানানভাবে বাধা দিয়েছ। অশ্রু আমারই স্বামী। আমাদের বিয়ে হবার 6 মাস বাদেই এক বাস দুর্ঘটনায় ওর মৃত্যু হয়। আমি ভেবেছিলাম যে তোমার ভালোবাসার কাছে এসবই এক তুচ্ছ ঘটনা। তুমি তো শিখিয়েছিলে যাকে ভালোবাসবে তাকে নিজের মতন করে অন্তর দিয়ে ভালোবাসবে। আমিও কিন্তু তোমার পথেই হাঁটছিলাম। কখনো আমি তোমাকে অযথা কোনো প্রশ্ন করিনি। আমি কখনো তোমার অতীত জানতে চাইনি, যেহেতু আমি তোমাকে অত্যন্ত ভালোবেসেছিলাম। তুমি বলেছিলে যে প্রকৃত ভালোবাসার কাছে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ায় না। ভালোবাসতে জানলে সবকিছু অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া যায়। দুটো ভালোবাসার মানুষের উপর ভর করে যখন একটা সুখের পরিবার গড়ে উঠতে পারে, তখন সেখানে অতীতকে জেনে কী লাভ? সব ভালো মন্দ বিচার করে পরিবার হয়তো গড়ে উঠলেও সেখানে থাকবে না ভয়হীন প্রেম ও উদ্দাম ভালোবাসা। আর এটাও ঠিক, মানুষের জীবনে প্রকৃত প্রেমের প্রকাশ ঘটে সহসা, যেটা অন্তত তোমাকে দেখার পর আমার হয়েছিল। পরে ভেবে দেখলাম তোমার পরম শ্রদ্ধেয় মা বাবা তারা কিন্তু আমার আসল পরিচয় কিছুই জানেন না। সত্যিকারের কথাটা যেদিন ওনারাও জানতে পারবেন, সেদিন তাড়িয়ে না দিলেও আমাকে ঘৃণার চোখে দেখবেন। তাই সকল চিন্তাভাবনা মনে করে আমার মনে হয় আমাদের এই সম্পর্কের এখানেই সমাপ্তি ঘটুক। তুমি ভালো থেকো অর্ঘ্য। ইতি ভাগ্যহীনা নন্দিনী। বিকট শব্দ করে খোলা চিঠিটা নিয়ে ডক্টর ঘোষের কেবিনের দিকে দৌড়োয় অর্ঘ্য। দুম করে ডক্টর ঘোষের কেবিনের দরজা খুলে ছোট্ট শিশুর মতন কাঁদতে কাঁদতে বলে, স্যার আপনি আমাকে বাঁচান। আমি নন্দিনী ছাড়া কিছুতেই বাঁচব না। আমি সুইসাইড করব। ডক্টর ঘোষ প্রচণ্ড জোরে ধমক দিয়ে বলেন, চুপ, একদম চুপ। সুইসাইড করবে? জীবনটা এত সস্তা? এই কথাটা বলেই চিঠিটা অর্ঘ্যর হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে ওকে শান্ত হয়ে বসতে বলেন। অর্ঘ্য বাধ্য শিশুর মতন চেয়ারে বসে পড়ে অঝরে কেঁদেই চলে। এদিকে ডক্টর ঘোষ চশমাটা নাকের কাছে নামিয়ে একদমে পড়ে ফেললেন চিঠি। উনি পরিষ্কার বুঝতে পারলেন যে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু তিনি ওনার মনের আসল ভাবটা চেপে রেখে অর্ঘ্যকে জিজ্ঞাসা করলেন, ম্যানেজমেন্ট গুরু, শুনি নন্দিনী সম্বন্ধে তোমার কি কৌতূহল হয়েছিল? কাঁদতে কাঁদতে বলে, ওদের বাড়িতে অশ্রুর ফটো দেখে শুধু সম্পর্কটা জানতে চেয়েছিলাম, তার চেয়ে বেশি আর কিছু নয় স্যার। খুব গম্ভীর মুখে ডক্টর ঘোষ বলেন, আমি কতদূর কী করতে পারবো জানি না, তবে কেস কিন্তু জন্ডিস। ঠিক করতে হলে কিন্তু তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। রাজি? চেয়ার ছেড়ে উঠে অর্ঘ্য হঠাৎই ওনার পা দুটো জড়িয়ে ধরে বলতে থাকে, স্যার আমি নন্দিনীকে পেতে সব কিছু করতে রাজি আছি। কোনো রকমে ডক্টর ঘোষ ওনার পদযুগলকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে বলেন, আজ তুমি এন্ডিওরেন্স টেস্টে ফেল। সামান্য একটা ঘটনায় এতটা কেউ ভেঙে পড়ে? ওকে আশ্বস্ত করার জন্য বলতে থাকেন, এত দুর্বল হৃদয় দিয়ে কি মডার্ন যুগে প্রেম হয়? তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি এক কাজ করো, ওপারে রাস্তার উপর বসা ফুলের দোকান থেকে একটা সুন্দর বড় গোলাপ ফুলের বোকে নিয়ে এসো, আর সাথে কেসি দাসের স্পেশাল রসগোল্লার এক হাঁড়ি। কথা শেষ না হতেই অর্ঘ্য দৌড় মারে স্যারের আদেশ পালন করতে। ও চলে যেতেই ডক্টর ঘোষ মনে মনে হেসে বলতে থাকেন, ম্যানেজমেন্ট গুরু, প্রেমের পরীক্ষায় ডাহা ফেল। সামান্য এক ঘটনাতেই তুমি কুপোকাত। মনে মনে মুচকি হেসে মোবাইল ফোনে ডক্টর ঘোষ ওনার স্ত্রীকে বলেন, গাড়ির ড্রাইভারকে কল করে গাড়ি নিয়ে গড়িয়াহাটে নেমে একটা সুন্দর শাড়ি কিনে এক্ষুনি অফিসে চলে আসতে। একটা জায়গায় একটু তাড়াতাড়ি যেতে হবে। উনি শুনে বলেন, শোনো আমি কিন্তু বিউটি পার্লার ঘুরে তবে যাব। এইরকম চোখ মুখের অবস্থা নিয়ে পার্টিতে যাওয়া যাবে না। একটু বিরক্তির সুরে ডক্টর ঘোষ, ধুর ঘোড়ার ডিম, আমরা পার্টিতে যাচ্ছি না, যাব একটা বাড়িতে দুটো প্রাণ বাঁচাতে। তাড়াতাড়ি আসুন ম্যাডাম আপনি, বলেই ফোন কেটে দেন। আর এদিকে অর্ঘ্য হাজির মস্ত গোলাপ ফুলের বোকে সহ কেসি দাসের স্পেশাল রসগোল্লার হাঁড়ি নিয়ে। তখন ঘড়িতে প্রায় বিকাল 4টে বাজে।
নন্দিনীদের ঘরে দরজায় কলিং বেলের ঘন ঘন আওয়াজে অশোকবাবু বেশ বিরক্তি সহকারে দরজা খুলে একদম হতবাক। আসুন আসুন বলে উনি ওনাদের ঘরে ডেকে এনে বসান। এই শুনছো, তাড়াতাড়ি এসো, দেখো কারা এসেছেন। পাশের ঘর থেকে একটু তাড়াতাড়ি উঠে এলেন আশা দেবী। হতচকিত হয়ে তাড়াতাড়ি মাথার ঘোমটা টানা মাত্রই ডক্টর ঘোষ দুহাত জোর করে ওনাদের উদ্দেশ্যে বলতে থাকেন, নমস্কার, আমি ডক্টর ঘোষ। পাশে বসা মহিলা আমার একমাত্র অর্ধাঙ্গিনী, আর ইনি হচ্ছেন। বলে অর্ঘ্যর দিকে তাকাতেই অশোকবাবু বলেন, ও তো অর্ঘ্য, ওকে আমরা চিনি। না না, আপনি ভুল বললেন। আপনি চিনলেও এটা জানেন না যে ও হচ্ছে একজন ব্যর্থ প্রেমিক ও আজকের মানভঞ্জনের পালার নায়ক মিস্টার অর্ঘ্য। বলি ওনার সে চিরাচরিত হাসি। পাশে বসা ডক্টর ঘোষের স্ত্রী সজোরে একটা মিষ্টি চিমটি কেটে ওনার কথা বলায় লাগাম টানেন। আশা দেবী অতটা না বুঝলেও অশোকবাবু ব্যাপারটা বেশ বুঝতে পারলেন। আর অর্ঘ্য মাথা নিচু অবস্থায় কিছুটা হলেও ভীত, সন্ত্রস্ত ও বেশ লজ্জিত। নন্দিনী এতক্ষণ ওর শোবার ঘর থেকে সবকিছু শুনছিল। বেশ পরিষ্কার বুঝতে পারে কারা এবং কি জন্য এখন এসেছেন। ওর মনের মধ্যে তোলপাড় করতে থাকে চিন্তা যে ঠিক এই মুহূর্তে ওর ঠিক কি করা উচিত। কিছুই বুঝতে না পেরে বালিশের কোলে মুখ গুজে ফেলে চলে অশ্রুধারা। ডক্টর ঘোষের স্ত্রী মানে রীনাদি আশা দেবীকে জিজ্ঞেস করে, নন্দিনী এখন কেমন আছে? আশা দেবীর উত্তর, এমনিতে তো ঠিকই ছিল, কিন্তু কি কারণে জানি না কাল থেকে প্রায় কিছুই খাচ্ছে না, কথাও খুব কম বলছে। এই শুনে ডক্টর ঘোষ অর্ঘ্যর মুখের দিকে তাকিয়ে বলেন, মুখ নিচু করে বসে থাকলে চলবে জেন্টলম্যান? যান, ফুলের বোকে টেবিলের ওপর রাখেন আর রসগোল্লার হাঁড়িটা মাসিমার হাতে ধইরা দেন। অর্ঘ্য সাথে সাথে তাই করে। মাসিমা এইসব দেখে বলে ওঠেন, হঠাৎ এত সব? ডক্টর ঘোষ হেসে বলেন, মাসিমা, এত সব আমার চাকরি রক্ষা করতে আর আপনার বাড়িতে বসে মানভঞ্জনের পালা দেখব বলে। যান, এবারে নন্দিনীকে ডেকে আনুন। আশা দেবী ঠিক ঠাউর করতে না পেরে বলেন, আমি চায়ের জল বসিয়ে নন্টিকে ডেকে আনছি। বলেই উনি রান্নাঘরের দিকে পা বাড়ান। কিছু পরে মাসিমার তৈরি গরম চা এসে উপস্থিত। কিন্তু নন্দিনী ওর মায়ের শত অনুরোধেও সামনে এলো না। চায়ে চুমুক দিতে দিতে ডক্টর ঘোষ নন্দিনীর মানসিক অবস্থাটা বেশ বুঝতে পারলেন। তাই উনি ওনার স্ত্রীকে বলেন, তুমি ভেতরে গিয়ে নন্দিনীকে পটানোর কাজটা শুরু করো, আর ফিনিশিং টাচটা আমি দেব। উনি জানতে চান যে সাথে করে অর্ঘ্যকে নিয়ে যাবেন কিনা। প্রস্তাব শুনেই ডক্টর ঘোষ বলেন, ধুর, অর্ঘ্যর এখন কোনো ভূমিকা নেই, ও এখন গেলে নাটকের এখানে জবনিকা ঘটবে, তুমি একলা যাও। ঠিক আছে বলেই উনি পা বাড়াতে ডক্টর ঘোষ আবারও বলে ওঠেন, আরে খালি হাতে চললে কোথায়, সাথে ফুলের তোড়া ও শাড়ির প্যাকেটটা নিয়ে যাও। রীনাদি নন্দিনীর ঘরে ঢুকে নন্দিনীর মান ভাঙাতে ব্যস্ত, মাসিমা রান্নাঘরে জলখাবার বানাতে ব্যস্ত, আর বসার ঘরে ডক্টর ঘোষ ও অশোকবাবু নানান রকম আলোচনায় ব্যস্ত। খালি অর্ঘ্যর সেরকম কিছু ব্যস্ততা নেই। খালি ভাবে এই বুঝি নন্দিনীর ডাক এলো। নানান রকম চিন্তায় এসি ঘরে গলদঘর্ম হয়ে উঠছে সে। ওর এই করুণ অবস্থা দেখে ডক্টর ঘোষ বলেন, তুমি চোখে মুখে জল দিয়ে একটু হালকা হয়ে এসো। হাতে চাঁদ পাবার মতন অর্ঘ্য প্রস্তাব লুফে নিয়ে চোখের নিমেষে নিজেকে নিজের মতন চেনার ঘরে ঢুকে যায়। অশ্রুর সাথে বিয়ের পর থেকে রীনাদির সাথে নন্দিনীর আলাপ। দারুণ মহিলা। রীনাদির কাজ প্রায় 50% শেষ। এটুকু বুঝতে পেরেছেন যে অর্ঘ্যকে হারানোর ভয়েই ও অর্ঘ্যকে মানসিকভাবে আঘাত দিতে চেয়েছে। অর্ঘ্যর না বলাটাও কিছুতে শোনার পর্যায়ে ছিল না। তাই ও আগেভাগে প্রেমে ইতি টানার চিঠি অর্ঘ্যর কাছে পাঠিয়ে দেয়। সব শুনে রীনাদি নন্দিনীকে বলে, দুষ্টু মেয়ে, তুই ওকে আঘাত দিয়ে তো বেশ বাপের বাড়িতে বসে এসি চালিয়ে বাবা মার কোলে মুখ লুকিয়ে কাঁদছিলি। আর এই দুদিন অর্ঘ্য কি করেছিল জানিস? একটু উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, ও কি দাঁড় ভাঙা ফিরে গেছিল? একটু মজা করে রীনাদি বলেন, আগে না মশাই, অফিস করে না খেয়ে দে রাস্তায় ঘুরে ঘুরে চোখের জল ফেলছিল। আজ এখানে আসবো বলে নিজের হাতে এই ফুল মিষ্টি ও শাড়িটা কিনে নিয়ে এসেছে। ওর সুন্দর ফর্সা মুখটা পুড়ে পুরো কালো হয়ে গেছে। গিয়ে একবার দেখ। আমার তো মনে হয় আর ওকে তোর ভালো নাও লাগতে পারে। নন্দিনী রীনাদির মুখটা চেপে ধরে। অবুঝ শিশুর মতন ডুকরে ডুকরে কেঁদে ওঠে। ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মনে মনে রীনাদি বলেন, মিশন সাকসেসফুল। বিছানা ছেড়ে রীনাদি উঠতেই রীনাদিকে অনুরোধ করেন যে তুমি অর্ঘ্যকে একটু এখানে পাঠিয়ে দেবে। অভিনয়ের সুরে বলেন, দেখো বাবু, তোমার দাদার কথা মতন আমার ভূমিকা এখানেই শেষ। বাকিটার জন্য অন্যান্য লোকেরা আছে। কথাগুলো ঠিক বোধগম্য না হওয়াতে নন্দিনী ভাবল মাকে বলে অর্ঘ্যকে এখানে ডেকে নেবে। নন্দিনী একটু হন্তদন্ত হয়ে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগোতেই রীনাদি ওর হাত দুটো চেপে ধরে বলেন, চললি কোথায়? অর্ঘ্যকে ডাকতে। নন্দিনীর উত্তর, আগে চোখে মুখে জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শাড়িটা পরে তৈরি হও, তারপর আমি নিজে গিয়ে অর্ঘ্যকে ডেকে আনবো। শুষ্ক মুখে এক অনির্বচনীয় হাসি নন্দিনীর চোখে মুখে দেখতে পেয়ে রীনাদির মনটাও এক অদ্ভুত আনন্দে ভরে গেল।
বেরিয়ে পড়ল চোখের কোণে এক ফোঁটা অশ্রুকণা। এই পাগলি মেয়ে, শোন, আমি একটু মাসিমার কাজে হাত বাটাই, তোর হয়ে গেলে বলবি কেমন? রিনাদি বেরিয়ে আসতেই ঘরের দরজা বন্ধ করে দেয় নন্দিনী। ডক্টর ঘোষ রিনাদির মুখ দেখে পরিষ্কার বুঝতে পারলেন যে এখন সমস্ত পরিস্থিতি তাদের অনুকূলে। সামান্য কিছু বাকি থাকলেও তেমন কিছু বেগ পেতে হবে না। নন্দিনী তৈরি হবার সময়ের মধ্যে রিনাদি আশাদেবীর সাথে নিয়ে এলেন গরম পকোড়ার সাথে মশলা চা। চা রাখতে এসে অর্ঘ্যর করুণ মুখখানি দেখে রিনাদি মজার ছলে বলেন, এই যে হিরো, অনেক হয়েছে, এবারে হাসি হাসি মুখ করে একটু স্মার্ট হয়ে বসো, আর বাথরুমে গিয়ে চোখে মুখে সাবান ঘষে একটু পরিষ্কার হয়ে আসুন। আমি হলে এরকম একটা আনস্মার্ট ছেলেকে বিয়ে করতাম না। এই শুনে অর্ঘ্য আর হাসি চেপে রাখতে পারল না। সোজা ঢুকে গেল আবারও সে নিজেকে একান্তে দেখবার ঘরে। মিনিট 5 বাদেই এলো সেই মাহেন্দ্রক্ষণ, নন্দিনীর ডাক অর্ঘ্যর জন্য। রিনাদির তো নন্দিনীকে দেখে অজ্ঞান হবার মতন অবস্থা। চারিদিকে ওর রূপের ছটা আলো রশ্মির মতন যেন ঠিকরে বেরোচ্ছে ওই লাল রঙের শাড়ির সাথে। বাকি ছিল শুধু একটা লাল ছোট টিপ, সেটা রিনাদি নিজের কপাল থেকে ওর কপালে লাগিয়ে দিলেন। ডাক পড়ল অর্ঘ্যর, কিন্তু তখনও সে বাথরুমে। রিনাদি বাথরুমে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলেন, ও মশাই শুনছেন, আপনাকে বলেছিলাম চোখে মুখে সাবান ঘষতে, তা আপনি কি সর্বাঙ্গে সাবান ঘষছেন? নায়িকা প্রস্তুত? বেশি দেরি করলে পরবর্তী ঘটনার জন্য আমরা কেউ দায়ী হব না। বলতে বলতেই নায়ক একপ্রস্থ দাড়ি কামিয়ে বেরোতেই রিনাদের ভিমরি খাবার মতন অবস্থা। সত্যি এখন অর্ঘ্যকে নায়কের মতনই লাগছে। কথা মতো অর্ঘ্য নন্দিনীর ঘরে ঢুকলো, আর নন্দিনীও ওকে দেখা মাত্রই বুকে জড়িয়ে ওর মাথাটা অর্ঘ্যর দরাজ বুকে ঘষতে ঘষতে হিন্দি ফিল্মি কায়দায় এক পায়ে দরজা বন্ধ করে দিল। তারপর বাইরে থেকে আর কিছুই শোনা যাচ্ছে না, দেখা তো দূরের কথা। আধ ঘন্টা অতিক্রম হয়ে যাবার পরেও যখন ঘরে দরজা খুলছে না, তখন ডক্টর ঘোষের চোখের ইশারায় রিনাদি মৃদু দরজায় কড়া ঘাত করে বলেন, আরে ভাই, এত সময় নিলে চলে নাকি? পালার আরও তো অনেক চরিত্র আছে, তাদেরও তো সুযোগ দিতে হবে। বলতে বলতে অবশেষে দরজা খুলল, কিন্তু রিনাদির হাসি তো আর থামতেই চায় না অর্ঘ্যকে দেখে। অর্ঘ্যর গালে নন্দিনীর ওই লাল ছোট্ট বিন্দির টিপ। গাল থেকে টিপটা খুলে রিনাদি আবার লাগিয়ে দিলেন নন্দিনীর কপালে। দুজনেই সমস্ত গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম সেরে নিতেই এবারে ডক্টর ঘোষ হেসে বলেন, এত তাড়াতাড়ি কিসের প্রণাম তোমাদের দুজনের? তোমাদের বাপু ভাঙতেও বেশিক্ষণ লাগে না, আবার জুড়তেও বেশিক্ষণ লাগে না। এই শুনে সবাই হাসিতে ফেটে পড়ল। সেলফি গ্রুপ ফটো তোলার শেষে খাওয়া দাওয়ার পালা, সারা হলো মিষ্টি মুখ, এবারে বাড়ি ফেরার পালা। ডক্টর ঘোষকে ঘিরে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর উনি ওই ভাবি কিশোর দম্পতির উদ্দেশ্যে হেসে বলে চলেছেন, আর তোমরা ভাঙাভাঙি খেলা খেলো না, কিন্তু বারবার জোড়া লাগানো সম্ভব নাও হতে পারে এই ভেজালের যুগে। আর তোমাদের এই দুজনকে সামলাতে গেলে হয় চাকরি যাবে, না হয় আমার একটি মাত্র বউকে খোয়াতে হবে। বলেই অভ্যেস মতন রিনাদির কপালে চুম্বন করতে গিয়ে খেলেন একটা ঝাঁঝালো কটূক্তি। এই দেখে অশোকবাবু হেসে বলে ওঠেন, খাবার পরে আপনার মুখ শুদ্ধিটা খাওয়া বাকি ছিল, এখন সেটাও হয়ে গেল। এর ঠিক পরেই শুধু শোনা গেল হাসির রোল। চলি, শীঘ্রই আবার দেখা হবে, শুভরাত্রি। বলে ওনারা চলে যেতেই নন্দিনীর মোবাইলে বেজে ওঠে অশ্রুর বাবার ফোন। ঘড়ির সময় তখন রাত 10টা। অশ্রুর মা বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। ডাক্তারবাবু ওনাকে দেখে একটা ইঞ্জেকশন দিয়েছেন আর বলে গেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো হাসপাতালে নিয়ে যেতে। অশ্রুর বাবা ফোনে জানান, দেখ মা, তুই এলে সত্যি খুব ভালো হয়, তবে এখন রাত প্রায় 11টা, কিছুতেই তুমি একা রাস্তায় বেরোবে না। নন্দিনী ওনাকে আশ্বস্ত করে বলে, আমি দেখছি কি করা যায়, আপনি বেশি চিন্তা করবেন না। নন্দিনী ওর বাবা মাকে এই সমস্ত কিছু জানায়। অশোক বাবু একটু চিন্তার সুরে বলেন, ডক্টর ঘোষকে একবার জানাবি? নন্দিনী একটু থেমে বলে যে এত রাতে ওনাকে বিরক্ত করাটা ঠিক হবে না। তাহলে মা কি করবি? আমি কিন্তু এত রাতে কিছুতেই তোকে একা যেতে দেব না, কাউকে না পেলে আমি তোর সাথে যাব। নন্দিনী বাবার কথার কোনো উত্তর না দিয়ে চলে এলো ওর শোবার ঘরে। ফোন মেলায় অর্ঘ্যকে, শোনো না, আমি একটা বিশেষ কারণে তোমায় এত রাতে ফোন করেছি। অশ্রুর মা হঠাৎ বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। ডাক্তারবাবু বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো কোনো হাসপাতালে নিয়ে যেতে। তা তুমি আসতে পারবে এখন? অর্ঘ্য জানায়, তুমি তৈরি থাকো, আমি আধ ঘন্টার মধ্যে তোমাদের বাড়ি পৌঁছে যাচ্ছি। সবে আজ নন্দিনীর মনটা একটু ভালো হয়েছিল অনেকদিন পর, কোথা থেকে বিপদ এসে আবার সব কিছু যেন ওলট পালট হয়ে গেল। এই ভাবতে ভাবতে অর্ঘ্য এসে উপস্থিত। মা, বাবা আসছি বলেই ওরা দুজনে ওলা ট্যাক্সি বুক করে বেরিয়ে গেল।
সাবধানে যাস মা, আর পারলে তোর বাবাকে একটু ফোন করে জানাস। দুগ্গা দুগ্গা বলে নন্দিনীর সদর দরজা বন্ধ করে দেন। রাত প্রায় 3টের সময় ওরা অশ্রুর মাকে নিয়ে হাজির হলো কলকাতার একটা নামি দামি হাসপাতালে। ডাক্তারবাবু পরীক্ষা করে জানান যে সিটি স্ক্যান ও অন্যান্য আনুষঙ্গিক কিছু পরীক্ষার রেজাল্ট না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না যে পরিস্থিতি কতটা ঘোরালো। তবে দেখে মনে হচ্ছে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। খুব বড় হাসপাতাল হওয়াতে সবকিছু পরীক্ষা হয়ে গেল ঘন্টা 3-এর মধ্যে। সমস্ত কিছু দেখে ডাক্তারবাবু জানালেন যেটা আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই ঘটেছে, সেরিব্রাল অ্যাটাক। 48 ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না, তবে এতে সাধারণত কথা পড়ে যায় একদিক প্যারালাইজড হয়ে যাবার জন্য, অথবা চোখের দৃষ্টিশক্তি চলে যায় নার্ভ ফেল করার জন্য। এর মধ্যে নন্দিনী ফোনে সবাইকে অশ্রুর মায়ের সেরিব্রাল অ্যাটাকের কথা সবাইকে জানালেও অশ্রুর বাবাকে আসল সত্যিটা বলেনি। ডক্টর ঘোষ বলেছেন, তুমি আর অর্ঘ্য মিলে ওদিকটা সামলাও, আর এদিকে আমি অফিস ম্যানেজ করে নেব। তবে হ্যাঁ, কোনো কিছুর দরকার হলে আমায় ফোন করো, কেমন? নন্দিনীও উত্তরে ঠিক আছে জানায়। ও অবশ্যই ধন্যবাদ দেন স্যারকে। ঠিক 2 দিন বাদেই অশ্রুর মায়ের জ্ঞান ফিরে এলো। এই মুহূর্তে বেডের সামনে দাঁড়িয়ে নন্দিনী, অর্ঘ্য আর ডাক্তারবাবুর সাথে হাসপাতালের অন্যান্য স্টাফেরা। ডাক্তারবাবুর কথায় বেশ বোঝা গেল ওয়ান সাইড প্যারালাইজড না হলেও ওনার দৃষ্টিশক্তি চলে গেছে 2 চোখেই। জটিল অস্ত্রোপচারের সাহায্যে ঠিক হলেও হতে পারে, তবে জরুরি ভিত্তিতে 2 দিনের মধ্যেই এটা করতে হবে। খরচাও বেশ ভালোই হবে। ডাক্তারবাবু এসব বলার পর জানান যে সম্মতি পেলেই তিনি এগোবেন। অর্ঘ্য ওনাকে বলেন গো অ্যাহেড। অপারেশন অনুমতির ফর্মে অর্ঘ্যই সই করে এবং রিলেশনের জায়গায় লেখে সন ইন ল। অপারেশনের পর্ব শেষ, এখন শুধু প্রতীক্ষার পালা। ডাক্তারবাবু বলেছেন যে 3 দিন পরে ব্যান্ডেজ খোলা হবে। অর্ঘ্যকে হাসপাতালে রেখে নন্দিনী ফিরে আসে অশ্রুর বাবার কাছে। বিভিন্ন রকম চিন্তায় কেটে গেল এই 3 দিন। হাসপাতালে বাড়ি করতে করতে নন্দিনীও বেশ ক্লান্তি অনুভব করছিল। তারই মধ্যে সে অশ্রুর মায়ের শুভকামনা জানিয়ে পুজো দিয়ে এসেছে কালীঘাট ও দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে। আর এদিকে অর্ঘ্য দিন রাত এক করে হাসপাতালে পড়ে থাকাতে হাসপাতালই হয়ে উঠেছিল অর্ঘ্যর মেস বাড়ি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আজ ব্যান্ডেজ খোলা হবে। আজ হাসপাতালে অনেক লোকের সমাগম। নন্দিনীর বাবা মাকে নিয়ে ডক্টর ঘোষ এসে উপস্থিত, হাতে একটা বিশাল ফুলের বোকে নিয়ে। আর এসেছেন অশ্রুর বাবা। সবাইয়ের মুখেই একটা চাপা উৎকণ্ঠার ছাপ। ঠিক দুপুর 12টার সময় ব্যান্ডেজ খোলা হলো। কারোর মুখে কোনো কথা নেই, শুধু শোনা যাচ্ছে ডাক্তারবাবুর গলা। মাসিমা, আপনি সময় নিয়ে আস্তে আস্তে চোখ মেলবেন, কেমন? মিনিট 10 পরে অশ্রুর মা 2 চোখ খোলা বন্ধ করতে করতে সবাইকে অবাক করে দিয়ে ওনার পায়ের কাছে দাঁড়ানো নন্দিনীর পাশে অর্ঘ্যকে এক আবছা দৃষ্টি দিয়ে দেখতে দেখতে হাউমাউ করে কেঁদে উঠলেন। ডাক্তারবাবু খুব শান্ত গলায় ধীরে ধীরে ওনাকে জিজ্ঞাসা করেন, আপনি কাঁদছেন কেন? আপনি কেমন দেখছেন? অর্ঘ্যর দিকে আঙুল দেখিয়ে বলেন, বলুন তো ইনি কে? মাসিমা বলেন, আমার অশ্রু এত রোগা কালো হয়ে গেছে। বলেই উনি চোখ বন্ধ করে ফোপাতে থাকেন। অবস্থা সঙ্গীন দেখে ডাক্তারবাবু একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দেন। সবার চোখে মুখে কিঞ্চিত আনন্দাশ্রু। যাই হোক, হয়তো চোখে ঝাপসা দেখলেও কিছু তো একটা আন্দাজ করতে পেরেছেন। এরপরে ফুলের বোকে মাসিমার টেবিলে রেখে ডক্টর ঘোষ অফিসের উদ্দেশ্যে রওনা হলেন। আর বাকিরা আস্তে আস্তে যে যার নিজের জায়গায় ফিরে গেলেন। যাওয়ার আগে ডাক্তারবাবু বলে গেছেন যে কথাবার্তা কিছুটা অসংলগ্ন থাকলেও উনি দৃষ্টি ফিরে পাবেন, কিন্তু ধীরে ধীরে। এরপর কেটে গেছে প্রায় 2 মাস। দুবেলা আয়ামাসিদের যত্নে আজ অশ্রুর মা অনেকটাই সুস্থ। শুধু মাঝে মাঝে কথাগুলো অসংলগ্ন, অস্পষ্ট, তবে দৃষ্টিশক্তি অনেকটাই স্বাভাবিক। একদিন নন্দিনী অর্ঘ্য এক রেস্তোরাঁয় খেতে খেতে দুজনেই মনস্থির করে ওদের বিয়ের ব্যাপারে। শুধু একটাই একটু আশঙ্কা দুজনের, অর্ঘ্যর মা বাবাকে নিয়ে। ওনারা কিন্তু এখনও জানেন না যে নন্দিনী কিন্তু বিধবা মেয়ে। অর্ঘ্যকে প্রশ্ন করায় ও বলে, ও আমি বাবা মাকে ম্যানেজ করে নেব, আর ওনারা কখনো আমার ব্যক্তি স্বাধীনতায় নাক গলাননি। ও তাই বুঝি মিস্টার, এখন উঠুন। বলে নন্দিনীর সে দুষ্টুমির চিমটি সোজা অর্ঘ্যর তলপেটে। আহা করে চেঁচিয়ে ওঠে অর্ঘ্য। পরের দিন টিফিনের সময় ওরা ঠিক করে যে ডক্টর ঘোষকে ওরা ওদের বিয়ের প্রস্তাব নিয়ে কথা বলবে। তাই ওনার কেবিনে ঢুকে অর্ঘ্য বিয়ের কথা বলতেই উনি মনে মনে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গুরু গম্ভীর গলায় বলেন, এখন তো কোনো মতেই না। তোমরা দুজনে মিলে আমাকে বহুত জ্বালিয়েছ, তার পাপের ফল ভোগ করতে হবে না? অর্ঘ্যর সঙ্গে সঙ্গে ওর মাথাটা নিচু করে ওনার মুখের কাছে নিয়ে এসে বলে, দিন, কি শাস্তি দেবেন? ডক্টর ঘোষও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে নন্দিনীর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলতে থাকেন অর্ঘ্যকে, তুমি 8খানা এসি চেয়ার কার টিকিট, রিটার্ন জার্নি সমেত সুপারফাস্ট ট্রেনের টিকিট বুক করবে ঘাটশিলা বেড়াতে যাবার জন্য।
শুক্রবার থেকে রবিবার আমরা সকলেই সেখানে থাকব, আর বৃহস্পতিবার সন্ধেবেলার মধ্যে তোমাদের বাবা মাকে নন্দিনীদের বাড়িতে পৌঁছে দেব। কিন্তু তা বলে তুমি কিন্তু ওখানে রাত কাটাবে না। আজকাল ছেলে মেয়েদের আর ঠিক বিশ্বাস করা যায় না। উনি থামতেই নন্দিনীর সাথে ডক্টর ঘোষও আর হাসি চেপে রাখতে পারলেন না। চলে এলো সেই দিন। এই মুহূর্তে সবাই ওরা ঘাটশিলায়। নন্দিনী নিজেকেই বিশ্বাস করতে পারছে না, খালি ভাবে এ তো শুধু সিনেমায় দেখা যায়। এক প্রচণ্ড খুশি খুশি ভাব নিয়ে ও আর অর্ঘ্য মাঝে মধ্যে সবার চোখে আড়ালে গিয়ে উদ্দাম প্রেমের খেলায় মেতে উঠতে থাকে। সেটা আবার কখন ডক্টর ঘোষের চোখে পড়ায়। রসিকতার ছলে উনি বলেন, এই যে রোমিও জুলিয়েট, আপনারা হানিমুনের কাজকর্মগুলি যখন এখানেই সেরে ফেলছেন, তার মানে আসলে বিয়ের পরে আপনাদের আর স্পেশাল হানিমুনের প্রয়োজন হবে না ওই কুকর্মগুলি করার জন্য, কি তাই তো? কোথা দিয়ে দুদিন সবার কেটে গেল, কেউ বুঝতেই পারল না। কত হাসি মজা ও খাওয়া দাওয়া একত্রে। কাল ফেরার পালা। সব কিছুর মধ্যেই অর্ঘ্যর মা বাবা অষ্টুর বাবা মার ব্যাপারটা ঠিক ঠাউর করতে পারছিলেন না। অর্ঘ্যকে জিজ্ঞাসা করাতে ও বারবার এড়িয়ে গেছে উত্তরটা। আবার পরক্ষণে অর্ঘ্যর মা বাবা নন্দিনীকে দেখা মাত্রই ওনাদের এই অষ্টুর মিস্টার বাবাকে ঘিরে সমস্ত কৌতূহল উধাও। আর ওদিকে অষ্টুর বাবা নন্দিনীর সাথে অর্ঘ্যর বিয়ের ব্যাপারে খুশি প্রকাশ করলেও অষ্টুর মায়ের মধ্যে সেরকম কোনো উত্তেজনা দেখা যাচ্ছিল না। উনি স্নায়ু সংক্রান্ত শক্তিশালী ওষুধ খাওয়ার ফলে উনি অর্ঘ্যকে অশ্রুই মনে করে খুবই স্বাভাবিক ছিলেন। এক সন্ধেবেলায় ডক্টর ঘোষ ঘাটশিলারই এক দামি হোটেলের ব্যাঙ্কোয়েট হলে একটা পার্টির আয়োজন করলেন। উপলক্ষটা কি সেটা কিন্তু কেউ জানে না, জানে শুধু ডক্টর ঘোষ ও রীনাদি। তাই সবাই সেখানে তাদের নজর কাড়া পোশাকে উপস্থিত। ডক্টর ঘোষকে আজকে যেন একদম সাহেব সাহেব লাগছে। হলের মধ্যে বড় বড় করে লেখা পোস্টার, দিল তো পাগল হে। সবাই সেটা দেখছে আর হাসিতে ফেটে পড়ছে। উপস্থিত জনগণ তো বুঝতেই পারছে না যে কার দিল তো পাগল হে। কিছু পরে রীনাদি দুটো সোনার আংটি বের করে নন্দিনী অর্ঘ্যর হাতে দিয়ে বলেন, নিন, আপনারা এটা একে অপরকে পরিয়ে দিন। অর্ঘ্য একটু থতমত খেয়ে নন্দিনীর মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে রীনাদি মজা করে বলেন, হাঁ করে দেখছো কি? তাড়াতাড়ি আংটি বদল করো। আংটি বদল পর্ব শেষ হতেই সবাই উঠে এসে ওদের দুজনকে আশীর্বাদ করলেন করতালি যোগে। ডক্টর ঘোষ সেই সুযোগে একটা বিরাট শ্যাম্পেনের বোতল খুলে সবার মাথায় ঢেলে দিলেন। ওদিকে রীনাদি ব্যস্ত এই সমস্ত ঘটনার ভিডিওগ্রাফি করতে। সবাইকে বসতে বলে ডক্টর ঘোষ হলের মঞ্চের ওপর দাঁড়িয়ে ওনার ভাষণ শুরু করলেন। আমার শ্রদ্ধেয় দাদা বৌদি, রীনা ও পাগল দুটো বিচ্ছু, আপনারা অনেকেই আমার ব্যবহারে কিছু পাগলামি লক্ষ্য করে থাকবেন। আজ থেকে প্রায় 18 বছর আগে আমি হারিয়েছিলাম আমার একমাত্র পুত্রকে। প্রবল ডেঙ্গি জ্বরেও মারা যায়। তখন ওর বয়স ছিল 6। আজও বেঁচে থাকলে অশ্রু বা অর্ঘ্যর মতনই হতো। আমি ওদের মধ্যে আমার হারানো ছেলেকে খুঁজে পাই। আজকে অশ্রু আর আমাদের মধ্যে নেই। তাই এখন অর্ঘ্য নন্দিনী এই দুজনের সুখ দুঃখ আমাকে বড়ই ভাবায়। ছেলেকে হারাবার পর নিজেকে ও রীনাকে স্বাভাবিক রাখার জন্যই আমার এইসব পাগলামি। ডক্টর ঘোষের এই ভাষণের পর অর্ঘ্য মনে করছিল যে এই বুঝি বাবা মা নন্দিনীর আসল পরিচয় জানতে পেরে অঝোর ধারায় কেঁদে উঠবে। কিন্তু তার বদলে ওর বাবা মা দৌড়ে এসে অর্ঘ্য নন্দিনীকে একসাথে হাতের বেষ্টনীর মধ্যে নিয়ে দিল কপালে অনেক চুমু ও ভালোবাসা। ছিল অবশ্যই চোখে আনন্দাশ্রু। আর অশ্রুর মা সিনেমা দেখার মতন হাততালি মুখ নিচু করে দিলেও অশ্রুর বাবা চোখ মুছতে মুছতে ওদের অনেক আশীর্বাদ করার পর দুজনের উদ্দেশ্যে বলেন, আমি এতটাই এই দিনটার দেখার জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমি খুব খুশি। আমার নন্দিনী মা নতুন সংসার, নতুন শ্বশুর বাড়ি পেয়ে কিন্তু একটু হলেও এই বুড়ো বুড়ির কথা মনে রাখিস। আর আমি কিছু চাই না, তোমরা খুব সুখী হও। হলের মধ্যে হঠাৎ সুচ পড়ার মতো নিস্তব্ধতা নেমে এলে পরিস্থিতি স্বাভাবিক করতে ডক্টর ঘোষ সিডি প্লেয়ারে গান বাজালেন। দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে। এক অদ্ভুত ভালোবাসা স্নেহের মোহে উপস্থিত জনগণ সকলেই ওনার কাছে এসে ওনাকে সাধুবাদ দিয়ে বুকে জড়িয়ে অভিনন্দন জানাতে থাকেন। খালি নন্দিনী ও অর্ঘ্য জানায় প্রণাম। এইভাবেই শেষ হলো নন্দিনী অর্ঘ্যর বাগদান পর্ব। সময় মতন সকলে ফিরে এলো কলকাতায়। কিছুদিন বাদে ওই ডক্টর ঘোষের পরিচালনায় ও নন্দিনীর ইচ্ছাতে ওদের বিয়ে হয়ে গেল এক অনামী হোটেলে, সানাইয়ের আওয়াজ ছাড়াই। আর বিয়ের খরচা বাঁচিয়ে অর্ঘ্য ও নন্দিনী কিছু অর্থ দান করল ওই অরফ্যান্স হোমে। আজ ওরা একজন সুখী দম্পতি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।